প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিটল টাটা বাংলা টক অনুষ্ঠান। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ কিংবা সপ্তাহের সবচেয়ে আলোচিত সংবাদগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে দিনভর কুমিল্লায় সিটি কর্পোরেশনের যে নির্বাচন অনুষ্ঠিত হলো এবং সেই ফলাফলও আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। আমরা জেনেছি বেসরকারিভাবে ঘোষিত ফলাফল ৩৪৩ ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জনাব আরফানুল হক রিফাত। যদিও যিনি হেরেছেন মনিরুল হক সাক্কু, তিনি অভিযোগ করেছেন, ফলাফল প্রত্যাখ্যান করেছেন এবং আইনিভাবে লড়াই করবেন সেই ঘোষণাটিও দিয়েছেন। এবং একই সাথে নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত আগের যারা বিভিন্নভাবে পদে দায়িত্ব পালন করেছেন সেই সম্মানিত ব্যক্তিরা নির্বাচন সুষ্ঠু হতে হলে কি করতে হবে, কোন জায়গায় পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপগুলোর ধরনই বা কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে তারা মন্তব্য করেছেন। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। তাই আজকের আলোচনা নির্বাচন কেমন হলো, কুশিক নির্বাচন, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনক হোসেন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আরও তিনজন সম্মানিত আলোচক। আসুন তাদের সাথেও আপনাদের পরিচয় করে দিই। আছেন অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, সম্মানিত চেয়ারম্যান জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, সংক্ষেপে যেটি জানিপব নামে পরিচিত। আমাদের সাথে আরও উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফুদ্দিন, নিরাপত্তা বিশ্লেষক, লেখক ও কলামিস্ট। আমাদের সাথে আরও যুক্ত আছেন বাংলা টিভির কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আরিফুর রহমান মজুমদার, আপনার কাছে আসতে চাই। যেহেতু আপনি ফলাফল যেখানে ঘোষণা করা হয়েছে সেখানে আপনি অবস্থান করছিলেন, আপনি জানেন এবং দিনভর যে পরিস্থিতি সেটিও আপনি একেবারে স্বচক্ষে পর্যবেক্ষণ করেছেন। কি পরিস্থিতি হয়েছে সেগুলো আপনি দেখেছেন, কারণগুলো কি সেগুলো আপনার বোঝার এবং বিচার বিশ্লেষণের সুযোগ হয়েছে। শুরুতে আপনার কাছ থেকে শুনতে চাই এই নির্বাচন সম্পর্কে খুবই সংক্ষেপে মূল পয়েন্টগুলো আমরা শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আসলে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন একটা উচ্ছ্বাস উদ্দীপনা, তারপরে সাধারণ মানুষের একটা ছিল যে কি জানি হয় এই নির্বাচনে। বর্তমান নির্বাচন কমিশনার উনি দায়িত্ব নেওয়ার পর এটাই তাদের প্রথম নির্বাচন। তবে আমি আমি যেটা বলবো, আজকে আসলে নির্বাচন শুরু থেকেই আমি প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রত্যেকটা কেন্দ্রে আমি আমার পদচারণা হয়েছে। আমি আমি গিয়েছি, আমি দেখেছি, সাধারণ ভোটারের সাথে কথা বলেছি। আসলে এটা নজিরবিহীন নির্বাচন, এটা বলবো ইতিহাস ইতিহাস রেকর্ড। কুমিল্লার মতো একটি জায়গায় এত সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছে নির্বাচন কমিশনার, জি, এটা এটা বলার অপেক্ষা রাখে না। আর আপনার এটা ফলাফল এখানে এখানে মজুমদার, আরিফুর রহমান মজুমদার, যেটি 60% ভোট পড়েছে, এরকম একটি মন্তব্য অথবা বলা যেতে পারে ঘোষণা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। কিন্তু ফলাফল নিয়ে যে অবস্থাটি তৈরি হয়েছে, মাঝখানে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলা কিংবা সেই উত্তেজনাকে কেন্দ্র করে মারামারি, সেই জায়গাটি হয়েছে। যদিও একেবারে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে পরিস্থিতি শান্ত থেকেছে, সেটি আমরা লক্ষ্য করেছি। কেন এমনটি হলো? যেখানে পরাজিত প্রার্থী মনিরুল হক সাক্কু, তিনি কিন্তু যে অভিযোগটি করেছেন সেটি নিশ্চয়ই আপনার নজর এড়িয়ে যায়নি। সেইটিকে, সেই মন্তব্য বা তার মন্তব্যকে বেস ধরে যদি শুনতে চাই আপনার কাছ থেকে, কি বলবেন? আসলে এটা তো আমাদের কি বলবো, চিরা চরিত একটা নিয়ম। আমি যখন হেরে যাব স্বাভাবিক আমি একটা কথা বলতেই পারি। আসলে এখানে বলার অপেক্ষা রাখে না। এখানে নির্বাচন কমিশনার এবং আইন শৃঙ্খলা বাহিনী কুমিল্লায় সর্বাত্মক চেষ্টা করছে এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য। এখানে সকালে আসলে একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে ভোটার উপস্থিতি একটু কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি বেড়ে গেছে। জি, এবং আরেকটি বিষয় হলো, আসলে ইভিএম একটু স্লো গতিতে হয়। আর ইভিএম যেহেতু আসলে আমাদের দেশের জন্য এটা আসলে নতুন পদ্ধতি, যার যার কারণে ভোট ইয়ে গ্রহণে আপনার একটু সময় ক্ষেপণ হয়েছে। এটা জি, এটা হলো বাস্তব কথা। আরেকটা বিষয় হলো, সাক্ষ্য ভাই যেটা বলছে, উনি আসলে ভোট প্রত্যাখ্যান বা উনি আইনি ভাবে এটা দেখবে, এটা আসলে এটা ওনার একান্তই আসলে ব্যক্তিগত মতামত উনি প্রকাশ করছেন। কিন্তু নির্বাচন নিয়ে বিতর্ক করার বা কিছু বলার আসলে সাধারণ মানুষ এবং আপনারা এখন এখন হলো ডিজিটাল গণমাধ্যম যুগ, সারা পৃথিবীর লোক এই কুমিল্লার দিকে তাকিয়ে আছেন। কুমিল্লার নির্বাচন কেমন হচ্ছে, কি প্রতি সেকেন্ডের খবর আপডেট কিন্তু সারা পৃথিবীর লোক দেখতেছে। জি। কাউন্সিলর হিসেবে কোন দলের কতজন আছেন, সেটা কি পরিপূর্ণ সংখ্যাটি পাওয়া সম্ভব হয়েছে কিনা? পরিপূর্ণ কাউন্সিলর আসলে
বিএনপির আছে প্রায় 17-18 জন আছে বিএনপি থেকে। যদিও তারা বিএনপি অনেক সময় বলে, আসলে জি, সবসময় বলে আসছে তারা নির্বাচন আসলে বর্জন করে, নির্বাচন করবে না, কিন্তু আসলে মূলত তারা নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছে, এটাই আমরা দেখছি। অসংখ্য ধন্যবাদ আরিফুর রহমান মজুমদার। আপনি আমাদের সাথেই থাকুন, আবার শুনবো আপনার কাছ থেকে আলোচনাটাকে আরেকটু অগ্রগতি আরেকটু এগিয়ে নেওয়ার ফলে যে পয়েন্টগুলো তৈরি হবে সেটির স্থানীয় পর্যায়ের জবাব আপনার কাছ থেকেই শুনবো। আসতে চাই কাজী রওনক হোসেন। সারা দিন এই নির্বাচনটি যেভাবে দেখলেন, সেই দেখার শুরুর যে পর্যবেক্ষণ কিংবা অবস্থা বা বাস্তবতা, আর শেষে এসে যে অবস্থাটা দাঁড়ালো, এই যদি আমরা একটা যোগসূত্র তৈরি করতে চাই তাহলে কি দেখতে পান? আম, আসলে যেটা আমি বলবো যে সকাল থেকে যেভাবে ভোট গ্রহণ হয়েছে সেটাকে আমরা মোটামুটিভাবে বলতে পারি যে সুষ্ঠু এবং সুন্দরভাবেই ভোট গ্রহণ হয়েছে। কয়েকটা জায়গায় দুপক্ষের সমর্থকদের ভিতরে গণ্ডগোলও হয়েছে। আর যে জিনিসটি একটু যে সাক্কু যে কথাটা এখন বলছেন বা যেটা উনি বলেছেন যে আহ, উনি আইনি প্রক্রিয়ায় যাবেন, সেটার ব্যাপারটা হচ্ছে যে 101 ভোট পর্যন্ত, কিন্তু 101টা কেন্দ্র পর্যন্ত সাক্ষ্য কিন্তু এগিয়েছিলেন জি, এবং তারপরে বেশ কিছুক্ষণ এটাকে মানে ভোটের নতুন কোনো রেজাল্ট দেওয়া হয়নি। বাকি ছিল মাত্র 4টি কেন্দ্র। এই 4টি কেন্দ্রের সময় এসে এটা মোটেই অস্বাভাবিক আমি বলবো না, রেজাল্ট হতে দেওয়া পারে। হয়নি সেটি কি দুই পক্ষের সমর্থকদের উত্তেজনার কারণে কিনা? এখন এটা তো বলা মুশকিল, এটা বলতে পারতো হলো আমাদের যে কুমিল্লায় যিনি আছেন আরিফুর রহমান, উনি বলতে পারতেন। তাহলে আমরা একটু শুনে আসি তার কাছ থেকে। হ্যাঁ, হ্যাঁ, জি, নিশ্চয়ই। মজুমদার, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন এই যে জি। 101টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পরে যে মাঝখানে যে সময়টা কথা আমরা জানি, এই সময়টিতে আসলে কোনো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়নি। এর কারণ কি শুধু দুই পক্ষের সমর্থকদের যে উত্তেজনা কিংবা বিশৃঙ্খলা সেটি নিয়ন্ত্রণের জন্য কি এই সময়টি নেওয়া হয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে? না, আসলে এখানে দুইটি পক্ষই যখন এখানে উপস্থিত, একটু উত্তেজনা তো স্বাভাবিক বিরাজ করছিল। তো আসলে উত্তেজনাটাকে ঠান্ডা করার জন্যই একটু নির্বাচন কমিশনার বা রিটার্নিং কর্মকর্তা একটু সময় নিয়েছেন। এই ধরনেরই হবে, জি, আমরাও এটাই চিন্তা করছিলাম যে আসলে এই ধরনের কিছু একটা ঘটনা হয়তো বা। অসংখ্য ধন্যবাদ রনক ভাই, যেমনটা হ্যাঁ, বলছিলেন। তো এখন এখানে যেটা আমি বলবো যে অ্যাপারেন্টলি আমরা মনে করব বা আমরা ফিল করছি যে এটা একটা ভালোই নির্বাচন হয়েছে এবং এটা ছিল এই নতুন নির্বাচন কমিশনের একটা অ্যাসিড টেস্ট। আবার যখন সাক্ষ্য এ কথা বলে, এবং আমরা কিন্তু সারাক্ষণই দেখে এসেছি যে রেজাল্টের যে ট্রেন্ডটা অনেক বেশি ডিফারেন্স না, কিন্তু 1000, 1500, 800 এরকম ডিফারেন্স কিন্তু কন্টিনিউয়াসলি সাক্কুর পক্ষেই ছিল জি, 101 পর্যন্ত। এরপরে কিন্তু 4টা কেন্দ্রে এসে এটা চেঞ্জ হলো এবং যে চেঞ্জ হয়েছে 343 বা এরকম ভোটে, 343 ভোটে 43 জয়ী ভোটে, হয়েছে। জি, হ্যাঁ। তো এটা আসলে মানে আমি যেটা বলবো, যেটা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে জানা যায় তাহলে মানে সবার জন্য সুবিধা হতো। না আবার এটাও আছে সেটি, রনক ভাই, যে আসলে যে যখন কেউ পরাজিত হয় হ্যাঁ, তখন এটা তো একটা অভিযোগ কমন করে, ব্যাপার, একটা কমন এটা তো একটা কমন, বিষয়। এটা তো কোনো ব্যাপারই না। কিন্তু আমি যেটা বলছি যে মানে আজকে মানে কাউন্টিংয়ের যেই ধারাটা ছিল, যে ট্রেনটা ছিল, সেই ট্রেনটা কিন্তু 101 পর্যন্ত মানে সব সময় এটা এগিয়ে ছিল সাক্ষ্য, সাক্ষ্য, মনিরুল হক সাক্ষ্য মনির হক এগিয়েছিলেন। সাক্ষ্য এগিয়েছিলেন। আর যেই ডিফারেন্সে উনি এখন পরাজিত বলে ঘোষিত হয়েছেন, সেটা খুব বড় ডিফারেন্স না, 343 ভোট, এটা খুব একটা বড় না। জি, এখন সেটা উনি যেটা বলেছেন যে কোথাও কারচুপি হয়েছে বা কিছু, সেটা আসলে দেখে তখন বলা যাবে। বাট অ্যাপারেন্টলি আমি আবারও বলবো যে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইলেকশন যেমন সুন্দর হয়েছে, এটাও আর একটা সুন্দর এবং ভালো ইলেকশন হয়েছে। অসংখ্য ধন্যবাদ কাজী রওনক হোসেন। আবার শুনবো আপনার কাছ থেকে অধ্যাপক ডক্টর নাজবুল হাসান কলিবুল্লাহ। স্যার, আপনার কাছে আসতে চাই। ইতিমধ্যে আপনি সারাদিন ধরে তো আপনি নিজে খোঁজ খবর রেখেছেন, জানি পবের সম্মানিত চেয়ারম্যান হিসাবে আপনি এই সংক্রান্ত কাজ করেন, এবং আজকের এই আলোচনায় আমাদের কুমিল্লার বাংলা টিভির প্রতিনিধি, তিনি সেখানকার পরিস্থিতি বর্ণনা করেছিলেন। সিনিয়র সাংবাদিক কাজী রওনক হোসেন নির্বাচন নিয়ে যে সর্বশেষ পরিস্থিতি সেটি বিচার বিশ্লেষণ করেছিলেন।
আপনার জায়গা থেকে অর্থাৎ জানিপপের চেয়ারম্যানের দৃষ্টিতে এই নির্বাচন কেমন হলো? ধন্যবাদ। আমাদের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট একটি ভ্রাম্যমাণ পর্যবেক্ষক টিম পুরো নির্বাচনী এলাকা তারা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন কেন্দ্রে গেছেন, কেন্দ্রের বাইরের পরিস্থিতি পর্যালোচনায় নিয়ে এসছেন এবং যে চিত্রটি ফুটে উঠেছে সেটি হচ্ছে যে সকালবেলা বৃষ্টির কারণে ভোটাররা আসতে দেরি করেছেন এবং টার্ন আউট লো ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টার্ন আউট বেড়েছে। তবে ভোট কাস্টিং এর যে প্রসেসটা এটা অনেক জায়গায় ছিল স্লো এবং ইভিএম এর ব্যাপারে শাইনেস অথবা অনভ্যস্ততার কারণে বিশেষ করে নারী ভোটারদের বুথগুলোতে আমরা দেখেছি এই যে স্থতগতি সেটি লম্বা লাইন তৈরি করেছে এবং তার ফলে আপনার এক ধরনের বিরক্তি উৎপাদন হয়েছে ভোটারদের মনে লম্বা সময় ধরে কেন্দ্রে অবস্থান জড়িত কারণ। আর সারাদিন ব্যাপী আপনার যে পরিস্থিতি পরিবেশ বিরাজ করছিল তা ছিল শান্তিপূর্ণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ভোট গ্রহণ শেষ হওয়ার পরে সন্ধ্যায় আমরা যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটবার খবর পেয়েছি, বিশেষ করে আপনার রিটার্নিং অফিসার মহোদয়ের যেখানে অবস্থান ছিল তা আসলে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যজনক। এ ব্যাপারে ভবিষ্যতে লেসন্স লার্নড হিসেবে বিষয়টাকে গ্রহণ করবে নির্বাচন কমিশন, সেই বিশ্বাস আমার আছে এবং নির্বাচন কমিশনকে আসলে মোটা দাগে নির্বাচন পূর্ব, নির্বাচন দিবস, নির্বাচন পরবর্তী পুরো অধ্যায়টাকে আপনার কগনিজেন্সে নিয়ে শুধুমাত্র নির্বাচন দিবসের উপর কনসেন্ট্রেট না করে একটা পিরিয়ড হিসেবে গণ্য করা দরকার এবং তাহলে একটা ফেল সেফ একটা সিচুয়েশন আমরা দেখতে পাবো। এমনটি এই জায়গাতে আমি স্যার অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই আপনার আলোচনার প্রেক্ষাপটে সম্পর্কিত প্রশ্ন। সেটি হচ্ছে এই যে শুধু নির্বাচন, শুধু ভোটাররা এসে ভোট দিবেন, ফলাফল ঘোষণা হবে, এই দুই একটি কাজের মধ্যে সীমাবদ্ধ না, আপনি যেমনটি বলছেন। এর পাশকে কেন্দ্র করে আরো অনেকগুলো কাজ আছে। সেই কাজগুলোর প্রতি নির্বাচন কমিশনের যে মনোযোগ এবং সতর্ক থাকা এবং ব্যবস্থা নেওয়া, সেই জায়গাগুলোতে আমরা বরাবরই কিন্তু ঘাটতি দেখছি বা কিছুটা একটা শূন্যতা বা এক ধরনের যে পরিস্থিতিগুলো আসলে মনে হচ্ছিল যে ব্যবস্থা নিলে এটাকে প্রতিরোধ করা সম্ভব হতো, এই জায়গাগুলো, এই পরিস্থিতি একই রকম থেকে যাচ্ছে কেন? এটি হচ্ছে অ্যাডহক কালচার। সেই কারণে আমরা ভাবি যে এক একটা নির্বাচন আসছে, সুতরাং সেই দিনে আপনার যদি আমরা কোনোভাবে উতরে যেতে পারি তাহলেই ঝামেলা গেল। কিন্তু ইমপ্রুভ আপন করবার যে প্রচেষ্টাটা, সেই ব্যাপারে আসলে নতুন নির্বাচন কমিশনকে আমি আগে প্রদান করব তারা যাতে ব্যাপারে সচেষ্ট থাকেন। কারণ আমরা চাইবো নির্বাচন কমিশন প্রতিষ্ঠান হিসেবে তার ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক। যে ভুলগুলো, যে ত্রুটিগুলো সম্মুখীন হচ্ছে সেগুলোকে লেসন্স লার্ন হিসেবে নিয়ে, কগনিজেন্সে নিয়ে তার কারেক্টিভ মেজার গুলো স্থায়ী ভিত্তিতে যদি গ্রহণ করা হয় তাহলে ইনস্টিটিউশনালাইজেশনের যে প্রক্রিয়া সেটি আরো সংহত হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ট্রেনিং। এইটার গুরুত্ব এবারও হয়েছে, কারণ ইলেকট্রাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে যদি নাগরিকদের বারংবার আপনার হ্যান্ডস অন ট্রেনিং এর ব্যবস্থা করা যেত তাহলে আমার ধারণা ইভিএম নিয়ে যে জটিলতা সেটা উত্তরণ ঘটা সেটিও অনেকটা কাটিয়ে ওঠে। জি, আমার কিছু নেই, কারণ যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে ফার্স্ট পাস্ট পোস্ট, অর্থাৎ একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তুলনায় এক ভোটে যদি বেশি পান তাকে জয়যুক্ত ঘোষণা আইনত করতেই হবে। কমিশনের এখানে কিছু করার নেই, কিছু করার নেই, সেটি নিয়ম এবং স্বাভাবিকভাবে এগিয়েছে যেমনটি আপনি বলছেন। অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আবার শুনবো আপনার কাছ থেকে। আমাদের সাথে আছেন অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফুদ্দিন। একটু অন্যভাবে প্রশ্নটি রাখতে চাই আপনার কাছে, যেহেতু আপনি নিরাপত্তা নিয়ে কাজ করেন, একই সাথে লেখালেখি এবং কলাম বিভিন্ন বিষয়ে কলাম লিখছেন, নির্বাচনের বিষয়গুলো নিয়েও আপনার কার্যক্রম আছে এবং সেই বৃষ্টির জায়গা থেকে আসতে চাই। বৃষ্টিকে আশীর্বাদ হিসাবে ভাবা হয়,
যদিও ভোটের যে গতি, ভোট প্রদানের গতি কিছুটা কমিয়ে দিলেও বেলা বাড়ার সাথে সাথে সেটি বেড়েছে। এই বৃষ্টির আশীর্বাদ, এই আশীর্বাদ নির্বাচন কমিশনের দিকে কতটা ধাবিত হবে, বা সে আশীর্বাদ কতটা নির্বাচন কমিশন গ্রহণ করতে পেরেছে, শুনতে চাই আপনার কাছ থেকে কাজী শরীফুদ্দীন। ধন্যবাদ। ধন্যবাদ টিভি কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচক বৃন্দ এবং চৌকস উপস্থাপককে। আজকে আমাকে একটা খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন। তার আগে আমি যেটা বলতে যাচ্ছি, গণতান্ত্রিক ধারায় ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। সিদ্ধান্ত গ্রহণের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, এটি হচ্ছে নির্বাচন। আধুনিক গণতন্ত্রে প্রতিনিধি বাছাইয়ের জন্য যে উপায় হিসাবে নির্বাচনের সার্বজনীন ব্যবহার আছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে স্থানকাল পাত্র হিসেবে আমার ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার এবং কাজী রওনক হাসান খুব স্পষ্ট করে বলেছেন। কুমিল্লা থেকে আমার বন্ধু, উনি গ্রাউন্ডের চিত্রটা আমাদের সামনে তুলে ধরেছেন। সেটা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা প্রচন্ড আশাবাদী। অনেক সময় আমরা দেখতে পাই যে গ্রাউন্ডে যখন ভোট হচ্ছে তখন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব থেকে সঠিকভাবে পালন করছেন না, কিন্তু এখানে শৃঙ্খলা বাহিনী তার পেশাদারিত্বে স্বাক্ষর রেখেছেন, কারণ বাইরে কোথাও বিশৃঙ্খল ঘটে নাই। আমাদের নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার যেটা বললেন যে বৃষ্টির মাঝেও আমাদের যে নতুন যে ইভিএম মেশিন এসছে, এটা আমাদের মিক্সড ইমোশন। একটা সাধারণ জনগণের কাছে জীবনে যে কখনো মোবাইলে বাটনে ছাড়া কোনো মেশিনে হাত দেয় নাই, সেখান থেকে এসে এই বাটন টিপে ভোট দিচ্ছেন, যেখানে আমাদের মেয়েরা এত শিক্ষিত এবং এত এক্সপার্ট বা চৌকস হতে পারে নাই, সেখানে তারা এসে সুন্দরভাবে ভোট কাউন্ট হয়েছে এবং কাস্ট হয়েছে। আপ টু 4 o'clock ইন দ্য ইভিনিং আমরা জানতে পেরেছি চিফ ইলেকশন কমিশনার জনাব কাজী হাবিবুল আওয়াল উনি স্পষ্ট বলেছেন কোথাও থেকে কোনো বড় ধরনের মানে কোনো দুর্ঘটনার রিপোর্ট তাদের কাছে আসে নাই, সুষ্ঠু সার্থকভাবে নির্বাচন হয়েছে। আমাদের রিটার্নিং অফিসার মোহাম্মদ শাহিদুন নবী উনি বলেছেন 4টা পর্যন্ত 60% প্লাস মাইনাস বেশি অথবা কম ভোট হয়েছে, এবং খুব পেশাদারিত্বের সঙ্গে উনি গ্রাজুয়ালি রেজাল্ট দিয়ে যাচ্ছেন। তা আপনার যে কোয়েশ্চেনটা ছিল যে বৃষ্টি আসাতে বাইরে থেকে মানুষ কিন্তু এসে কিউতে তারা ঠিক মতো উপস্থিত হয়েছে। যদি না আসতে পারতো তাহলে কিন্তু 60% ভোট, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত কাষ্ট হতো না। আমরা অত্যন্ত গর্বিত যে ইমপ্রুভমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আর আমার সাংবাদিক ভাই কাজী রওনক যেটা বলেছেন যে আমার চিফ নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, ওনার জন্য কিন্তু অ্যাসিড টেস্ট। আগের নির্বাচন কমিশনার এবং তার পুরো টিম 5টা বছর আমাদের সেবা দিয়ে তাদের দুর্বলতার থেকে শিক্ষা গ্রহণ করেছেন। ওনাদের জন্য দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেখানে কিন্তু কাজী শরীফুদ্দীন যেমনটি বলছেন, আসলে এই জায়গাতে আমি একটু প্রশ্ন রাখতে চাই যে আসলে এসিড টেস্ট অথবা পরীক্ষা নিরীক্ষা এই শব্দগুলো ব্যবহার করে নির্বাচন কমিশনকে আমরা একটা উদ্বেগের মধ্যে ফেলে দেই কিনা, কারণ প্রতিটি নির্বাচনই তো গুরুত্বপূর্ণ। এখানে আবার পরীক্ষা নিরীক্ষা বা এসিড টেস্টের ব্যাপারগুলোকে আমরা আলাদা করে বলছি কেন? হাজার মাইলের পদক্ষেপ একটা স্টেপ দিয়ে শুরু হয়। জি, আপনি যেমন আমার ডক্টর নাজমুল হাসান কালিমুল্লাহ স্যার, উনি একজন এক্স ভাইস চ্যান্সেলর। ওনাকে যদি নতুন করে কোথাও ভাইস চ্যান্সেলর পদে দেওয়া হয়, ওই ইউনিভার্সিটিতে দায়িত্ব গ্রহণ করতে ওনার জন্য খুব বেশি কষ্ট হবে না। কিন্তু আমার যে বিজ্ঞ ইলেকশন কমিশনের 5 জন কমিশনার এখানে এসছেন, ওনারা কিন্তু বিভিন্ন পেশা থেকে এসছেন। ডেফিনেটলি তাদের পেশায় তারা পেশাদারিত্ব স্বাক্ষর রেখেছেন। সেই জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আমাদের জনগণ সম্মিলিতভাবে অনেক প্রসেসের মাধ্যমে তাদেরকে নির্বাচন করে সিলেকশন করে এখানে আনা হয়েছে। তা আনার পরে এটা ছিল তাদের প্রথম টেস্ট। তার মানে এখানে কাজী শরীফুদ্দীন, আমি একেবারে একটি প্রশ্ন রেখে খুব ছোট্ট করে শুনে অন্য আলোচকদের কাছে যাব। তার মানে এই যে পরীক্ষা বা এসিড টেস্ট যেভাবে আপনি বলছেন, তার মানে এই বর্তমান নির্বাচন কমিশন কি কিছু প্রশ্ন রেখে উত্তীর্ণ হলো, নাকি একেবারে প্রশ্নবিহীন উত্তীর্ণ হলো? ওনারা কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। সমালোচনা গণতন্ত্রের জন্য একটা মাইল ফলক। আমাদের নেগেটিভকে ওভারকাম করার জন্য সমালোচনা অতি প্রয়োজন।
আজকে যদি আমরা ইলেকশন কমিশনার নিয়ে জি। তাদের কোনো ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করি, এটা ওনাদের জন্য কল্যাণকর, দেশের জন্য কল্যাণকর। বাট পলিটিক্স ইজ এ গেম প্লেড বাই ভেরি কম্পিটেন্ট এন্ড কনফিডেন্ট পিপল। দ্যাটস ওয়াই অসংখ্য ধন্যবাদ। ইলেকশন সাকসেসফুল হতে গেলে আমাদের সুষ্ঠু রাজনীতিবিদ এবং সুষ্ঠু রাজনীতি দুটোই লাগবে। তাই সুষ্ঠু অসংখ্য রাজনীতিবিদ ধন্যবাদ এবং কাজী সুষ্ঠু রাজনীতিকে শরীফুদ্দিন। চিনতে হবে। আবার ফিরবো। অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন শেষের দিকে যে আসলে শুধু নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে শুধু ভোটারদের অংশগ্রহণ বা যারা প্রার্থী তাদের দায়িত্বের সাথে সাথে মানে গণতান্ত্রিক রাজনীতির একটি বিষয় আছে, যে জায়গা থেকে রৌনক ভাই বলার Yes. চেষ্টা করছিলেন। নিশ্চয়ই এই জায়গাতে আরেকটু আপনি সম্প্রসারিত করবেন আলোচনাকে। হ্যাঁ, আসলে আমি যেটা মনে করি যে পার্টিসিপেশন অফ দ্য ভোটার্স এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যেটা দেখেছি এর আগে যে আস্তে আস্তে করে আমাদের ভোটাররা মানে ইলেকশনের দিকে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের তৈরি হয়ে গেছে, অনীহা ছিল। কিন্তু এই অনীহাটা তারা দূর করে এই যে আজকে বৃষ্টির ভেতরেও তারা আসলো, ভোট দিতে দাঁড়ালো লাইনে, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। আর ব্যাপার হলো যে কোনো না কোনো জায়গায় তো আমাদেরকে একটা জিনিস শুরু করতে হবে। আমরা তো শুধু সমালোচনাই করে যাব, তাহলে তো লাভ হবে না। এটা আমাদেরকে ভালো করলে সেটি নিশ্চয়ই ভালো করলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে অবশ্যই। আর একটা জিনিস হলো যে আমাদের তো মানে কালচার বা ট্র্যাডিশন হলো যে যে জিতবে সে বলবে যে ফেয়ার হয়েছে, যে হারবে সে বলবে যে ফেয়ার হয়নি। তারপরেও আমাদের যে জিনিসটা দেখতে হবে, যেটা হয়তো বা আগামী 2-1 দিনের ভিতরে আমরা জানতে পারবো, যে আদৌ কোথাও কোনো রকম অনিয়ম হয়েছে কিনা, কারচুপি হয়েছে কিনা, যেটা জানা যেটি দরকার। সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনে প্রতিবেদন বেরিয়ে থেকে আসবে। চলে আসবে, ইনভেস্টিগেটিভ রিপোর্ট থেকে এটা চলে আসবে। কিন্তু আপাতত যে কথাটা আমি আগেও বলেছি, তার মানে এখনো আমরা এটা বলছি, বলতে পারি কিনা যে অনিয়ম হলে সেটি গোপন থাকে না? না, অবশ্যই গোপন থাকে না। এবার সাময়িক সময়ের জন্য হয়তো বা গোপন থাকতে পারে, কিন্তু ওটা প্রকাশ হবেই, প্রচার হবেই। আর এখানে যেটা আমি আবারও বলতে চাচ্ছি যে অ্যাপারেন্টলি ইট ওয়াজ আ নাইস অ্যান্ড স্মুথ ইলেকশন, অ্যাপারেন্টলি। জি। এখন এইটা যদি কন্টিনিউ হয়, আমি কেন এটাকে অ্যাসিড টেস্ট বলেছি, এর জন্য বলেছি আজকে যদি ধরেন কথা যে এইখানে প্রচণ্ড মারামারি হলো, মানে ভীষণ গন্ডগোল হলো, ইলেকশন হলো না, 105টা কেন্দ্রের ভিতরে 5টা কেন্দ্র হলো, 100টা কেন্দ্রে ইলেকশন হলো না, কাউন্ট করতে পারলো না, তখন কিন্তু এই সিস্টেম, এই ইলেকশন কমিশনের উপর থেকে যেই বিশ্বাস বা আস্থার ব্যাপারটা ছিল, সেটা একেবারেই জিরোতে চলে যেত। তার মানে এই নির্বাচনের মাধ্যমে তারা একটা আস্থা অর্জন করতে পেরেছে। ডেফিনেটলি তারা আস্থা অর্জন করেছে, করতে এবং পেরেছে। তারা প্রথম থেকেও যেভাবে বলেছিলেন বিভিন্ন বিষয়ে, সেইগুলো আমি বলবো যে অ্যাপ্রিসিয়েবল। আর আজকে ইলেকশনের পর তো তাদের উপর আস্থাটা আর একটু বাড়লো। বাকি ভবিষ্যতে কি করবে সেটা দেখা যাবে ভবিষ্যতে। অসংখ্য ধন্যবাদ কাজী রওনক হোসেন। কলিমুল্লাহ স্যার, প্রশ্নটি রেখে বিরতিতে যেতে চাই, আপনার কাছ থেকে শুনবো ফিরে এসে। প্রশ্নটি হলো যেমনটি বলছিলেন কাজী রওনক হোসেন এবং অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফুদ্দিন এবং আমাদের স্থানীয় প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, সেটি হচ্ছে নির্বাচন কমিশনের যে নির্বাচন সুষ্ঠু করার জন্য তাদের যে দায়িত্ব, তাদের যে ক্ষমতা কিংবা আইনের যে প্রয়োগ, সেটি তো আমরা সবসময় জানি। বলা হচ্ছে, আপনারাই বলছেন, আমরা পড়ছি যে সেটি খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে কোনো কমতি নেই। কিন্তু স্থানীয় সংসদ সদস্যের ব্যাপারে কিন্তু আমি যদি নাম বলি, আকমা বাহাউদ্দিনের বিষয়ে কিন্তু এক ধরনের অসহায়ত্বের জায়গাটি আমরা কিন্তু লক্ষ্য করছি। এটি কিসের লক্ষণ বা এটি কেন বারবার এই অবস্থাগুলো তৈরি হয়, কেন এই জায়গাতেও নির্বাচন কমিশন সফল হতে পারে না, সেই আলোচনাটি শুনবো বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিটল টাটা বাংলাটক অনুষ্ঠান। নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। রবি থেকে বৃহস্পতি নানা বিষয় কি অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তার সাথে কি আল জাজিরার এই তথ্যচিত্র একই সূত্র গাঁথা কিনা দিয়ে তারা তাদের থিমকে কার্যকরী করতে চায়। এটা সিনেমাটিক প্রেজেন্টেশন, ম্যানিপুলেটেড ছবি। দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, এটা তো মরা মাথার প্রশ্ন। পক্ষে বিপক্ষের কথা আছে, তবে এটা একটা বার্তা দেওয়া। আমি বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। যে টেকা নিলেও কিন্তু আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা
মাস্ক পরার যে ব্যবস্থাপনা আমরা বলে আসছি প্রথম থেকে, সেটা মাস্ক আমাদের অবশ্যই থাকতেই হবে। পরতে হবে। স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠান। প্রবাসীদের জন্য একজাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে। হ্যাঁ, বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতে হবে আমাদের ইটালিতেও। যারা বাংলাদেশ থেকে আসতে চায়, কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি। আপনার মতো সবারই মনের একই ধরনের একটা এর কারণ কি এবং এর উত্তরণের উপায় কি? অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে, অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশি বুলন্দিত করা যায়। কমিউনিটি ইজ ডিভাইডেড ইন সো মেনি ওয়ে। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের কি করণীয়? 12 থেকে 15টি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2টায়। প্রবাসীদের বিভিন্ন সংকট, সমস্যা এবং সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা। প্রবাসীদের সহযোগিতায় ঋণ দেওয়া, আমাদের কোর ব্যাংকিং সলিউশনের কাজ শুরু করেছি। শ্রম বাজার এবং জনশক্তি রপ্তানিকারকদের ভাবনা। যেমন সম্ভাবনা আছে আমরা ভয় পাচ্ছি। যেখানে কর্মীর সমস্যা দেখা দিয়েছিল সেখানেই কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমইটি তাদের পাশে থেকেছে। সেবা দিতে হবে, প্রাইস কমাতে হবে। এই বিমানকে একটি কর্তৃত্বের অধীনে নিয়ে আসতে হবে। প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত 10টায়। ফোনুলাইভ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা, যারা আল্লাহর প্রতি মানুষদেরকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি তো আত্মসমর্পণকারী, তার কথার চেয়ে উৎকৃষ্ট কথা আর কার হতে পারে? শুক্রবার দিন জুমা নামাজ পড়ার সাথে সাথে মেয়েরা কি করতে পারবে বাসায়? যদি মেয়েদের জন্য মসজিদে ভালো ব্যবস্থাপনা থাকে, পর্দা সহকারে মেয়েরা মসজিদে গিয়ে জুমার নামাজ পড়বেন। 3 ভাবে আমরা ইবাদত করতে পারি, একটু হচ্ছে দাঁড়িয়ে, একটি বসে, আর একটা হচ্ছে শুয়ে শুয়ে করা যায়। নামাজ পড়ো, সেজদা আদায় করো, সেজদা দেওয়া মাত্রই তোমরা আমি আল্লাহর একদম সবচেয়ে কাছে চলে গেলে। পাপ কাজ থেকে সবর করা, অর্থাৎ আমি যদি কোনো পাপে লিপ্ত থাকি বা আমার যদি কোনো ফোনুলাইভ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন শনিবার বিকেল 5টায় শুধুমাত্র বাংলা টিভিতে। প্রমিসেস জানতে চাই মাদক ও তা দ্বারা সৃষ্ট অনিষ্টগুলো সম্পর্কে আসলে আমাদের সকলেরই কম বেশি জানা রয়েছে। ফরেনসিকের যে অ্যাপ্লিকেশনটা কিন্তু বাংলাদেশে একটু কম। আমরা যে নতুন মাদকের প্রভাব নিয়ে কথা বলছি, কিভাবে দেখছেন আপনার পেশাগত অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন? ডিওবি যে মাদকটা সম্পর্কে আসলে আমরা এর আগে জানতাম না। আমাদের এনজাইটির যে বিষয়গুলো থাকে সেগুলো একটা সময় আমাদের অ্যাঙ্গারটাকে লিড করে। সন্তানের সাথে সারাদিন একবার হয়তো হ্যালো বলা হচ্ছে না, সিচুয়েশন আমাদেরকে বদলাতে হচ্ছে। মাদক দেখি মানুষ ব্যবহার করছে, যারা মানে সেই পরিবারগুলোকে দেখি, সেই মানুষ। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি শুক্রবার রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি নানা বিষয় কি অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তার সাথে কি আল জাজিরার এই তথ্যচিত্র একই সূত্র গাঁথা কিনা দিয়ে তারা তাদের থিমকে কার্যকরী করতে চায়। এটা সিনেমাটিক প্রেজেন্টেশন, ম্যানিপুলেটেড ছবি। দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, এটা তো মরা মাচার প্রশ্ন। পক্ষে বিপক্ষের কথা আছে, তবে এটা একটা বার্তা দেওয়া। আমি বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। যে টেকার নিলেও কিন্তু আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা, মাস্ক পরার যে ব্যবস্থাপনা আমরা বলে আসছি প্রথম থেকে, সেটা মাস্ক আমাদের অবশ্যই থাকতেই হবে। পরতে হবে। স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠান। প্রবাসীদের জন্য একজাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে। হ্যাঁ, বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতে হবে আমাদের ইটালিতেও। যারা বাংলাদেশ থেকে আসতে চায়, কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি। আপনার মতো সবারই মনের একই ধরনের একটা এর কারণ কি এবং এর উত্তরণের উপায় কি? অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে, অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশি বুলন্দিত করা যায়। কমিউনিটি ইজ ডিভাইডেড ইন সো মেনি ওয়ে। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের কি করণীয়?
প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা বাংলাটক অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। আজ আমরা আলোচনা করছি কেমন হলো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। আলোচক হিসেবে আছেন অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কালিমুল্লাহ, অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফুদ্দিন, কাজী রওনক হোসেন, মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার। আলোচনায় যাচ্ছি। আমরা প্রশ্নটি রেখে গিয়েছিলাম অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার আপনার কাছে, যে স্থানীয় সংসদ সদস্য জনাব আ.ক.মা বাহাউদ্দিন বাহারের বিষয়ে যে নির্বাচন কমিশনের যে বক্তব্য, কিন্তু সেটি শেষ পর্যন্ত শতভাগ মানা হয়েছে, গণমাধ্যম প্রতিবেদন কিন্তু সেটি বলছে না। এবং গণমাধ্যমের প্রতিবেদনগুলোর প্রতি লক্ষ্য রাখলে আমরা কিন্তু যেটি বুঝতে পারি, নিশ্চয়ই সেই বোঝাটি আপনারও নজরে এড়িয়ে যায়নি, এক ধরনের অসহায়ত্ব কিংবা পরবর্তীতে এই বিষয়টি উপেক্ষা করে যাওয়া। এই পরিস্থিতিগুলো নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে কিনা? দেখুন, নির্বাচন কমিশন নবগঠিত করছেন, তাদের জন্য এই নির্বাচনটা ছিল মোটামুটি বড় বৈতরণী পার হওয়ার একটি পরীক্ষা, এবং সেই পরীক্ষা সামনে রেখে তারা নিজেরাও নানান রকমের লেসন্স লার্ন করবার জন্য মাঠে যাচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার মহোদয় থেকে শুরু করে আরো দুজন কমিশনার, তারা প্রেসের সঙ্গে ইন্টারাক্ট করেছেন, স্টেক হোল্ডারদের সঙ্গে ইন্টারাক্ট করেছেন, এবং তাদের মতো করে একটা জবাবও হাজির করার চেষ্টা করেছেন। খুব আপনার নর্মেটিভ একটা জবাব এরকম যে মাননীয় সংসদ সদস্য বাহার সাহেব তিনি নিজে একজন আইনপ্রণীত হয়ে আইনের বলবন্দের মধ্যে না থেকে তা যদি অতিক্রম করেন সেটা তার জন্যই লজ্জা, এরকমের বক্তব্য তারা হাজির করার চেষ্টা করেছে। কিন্তু তাদের যে ক্ষমতাটুকু আছে সেইটুকু পরিপূর্ণ এবং সর্বাত্মকভাবে কার্যকর করবার জন্য যে প্রদর্শন করে, এক্ষেত্রে কি হয় হতে পারে তারা ঝিনাইদহের মতো বাহার সাহেবের যিনি সমর্থক, তাকে সেই প্রার্থীকে বাতিল করে দিতে পারে, তারা অর্থদণ্ডের দণ্ডিত করতে পারে। এবং যে কাজটি তারা করেননি কিন্তু উপলব্ধি করেছেন, সেটি হচ্ছে আইনের সীমাবদ্ধতা আছে, লেখুনা আছে। সে কারণেই তারা ভেবেছেন যে এক মাঘে তো শীত সব পার হবে, ভবিষ্যতে আঘাত বেঁধেই তারা নামবেন। এবং সে ব্যাপারে নারী নির্বাচন কমিশনার এমিলি আপা তিনি কিন্তু বলেছেন যে আইনের যে সংস্কার সেগুলো সামনে করতে হবে, সেই নিরিখে তারা কাজ করবে। তো সুতরাং একেবারেই যে লেসন্স লার্ন হলো না সেটা বলা যাবে না। তবে আমি কোন অবস্থায় এটা মানতে রাজি নই যে নির্বাচন কমিশন অসহায় কিংবা তাদের অসহায়ত্ব প্রকাশিত হয়েছে। তারা আসলে ট্যাক্টফুলি, ডিপ্লোম্যাটিক্যালি, নাইসিটি বজায় রেখে এই যাত্রা উতরাতে চেয়েছে। অসংখ্য ধন্যবাদ নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার। আপনি রওনক ভাই সম্ভবত এই আলোচনার থেকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেব যে কথা বললেন যে উনি মনে করেন না যে নির্বাচন কমিশন অসহায়, তারা ট্যাক্টফুলি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করতে চেয়েছেন। তো আমি এই প্রশ্নটাতে যেটা বলবো যে অসহায় আংশিক হলেও তারা অসহায়, কারণ অসহায় না হলে তারা এই জিনিসটাকে, যেটা তাদের ঘোষিত একটা নীতিমালা ছিল, সেটাকে তারা ফলো করতে পারলো না। এখন এক কুমিল্লাতে যদি ফলো করতে না পারে, তাহলে 300 আসনে যখন ইলেকশন হবে তখন কি করে তারা সেটাকে কন্ট্রোল করবে? বা এই শিক্ষাটা শুধু কি নির্বাচন কমিশনেরই থাকবে, যিনি আইন মানলেন না তার জন্য তো একটা লেসন, সেটি তার কিন্তু সেটা সে মনে করে কিনা, এখন তাকে সেটা মনে করাতে হবে। আমরা অনেকে বলে না যে মানে ঘুমিয়ে থাকলে তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে ঘুমায় তাকে তো জাগানো যায় না। জি, তা এখন এই হচ্ছে ব্যাপার যে যাকে নিয়ে আলোচনা তাকেও বুঝতে হবে যে তিনি কাজটি ভালো করেন নাই। এখন একজন বাহাউদ্দিন এটা করেছেন, 300 জন বাহাউদ্দিন যদি এই আলোচনাটি কিন্তু আছে, তিনি এই নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করেছেন কিনা, এরকম কোনো দৃশ্যমান কোনো ডকুমেন্টস আছে কিনা, এই জায়গাটিও কিন্তু আলোচনায় আছে। হ্যাঁ, এটা আলোচনায় আসছে। এবং একটা ব্যাপার হলো কি যে নিশ্চয়ই উনিও এত বোকা না যে প্রকাশ্যে ঢাকঢোল পিটিয়ে উনি
মানে অনৈতিক কোনো কাজ করবেন, অথবা নির্বাচন যেটা অ্যালাউ করে না বা নির্বাচন কমিশনের নীতিমালা যেটা অ্যালাউ করে না সেটা উনি বলবেন, তা করবেন না। উনি তো যা করবেন সেটা তো উনি নিশ্চয়ই নিজের মানে নিরাপত্তা, নিজের কি বলবো যে প্রেস্টিজ সব কিছু ঠিক রেখেই করার চেষ্টা করবেন, গোপনে করবেন। রনক ভাই, যেহেতু আমাদের স্থানীয় প্রতিনিধি আছে, তার কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, নিশ্চয়ই। আরিফুর রহমান মজুমদার, যে আলোচনাটি হচ্ছে যে স্থানীয় সম্মানিত সংসদ সদস্যের বিষয়, সেক্ষেত্রে আপনারা কি পর্যবেক্ষণ করেছেন? মজুমদার, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, আনমিউট করে বলার জন্য আপনাকে অনুরোধ করছি। জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে স্থানীয় সংসদ সদস্য উনি, আমরা সরাসরি ওনাকে কখনো দেখি নাই যে নির্বাচনে কোনো প্রচার প্রচারণা বা কোনো কিছু এই ধরনের কোনো উনি অ্যাটেন্ড করেন নাই। নির্বাচন কমিশনার ওনাকে একটি নোটিশ করেছেন, উনিও তার প্রেক্ষিতে এটার এগেনস্ট একটা রিট করছিলেন হাইকোর্টে। এটার একটা উনি একটা রেজাল্টও পাচ্ছেন যে উনি ওনার নির্বাচনী এলাকায় উনি থাকবেন। উনি নির্বাচন এলাকায় ছিলেন, কিন্তু আমরা আসলে ওনাকে কখনো ওই যে মাঠে ঘাটে কোনো মিটিং এ আমরা পাই নাই। ওনার সাথে আমরা সাক্ষাৎ হয়েছে আজকে নির্বাচনের দিন, উনি যখন ভোট দিতে আসছে তখন ওনাকে আমরা দেখতে পাচ্ছি যে উনি এলাকায় আছেন। আর যেহেতু আসলে একটা কথা কিন্তু আসলে গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় আলোচনা আছে, যেহেতু ঢাকার অনেকগুলো মিডিয়া কিন্তু কুমিল্লায় ছিল, তো উনি যেহেতু লোকাল এখানকার জনপ্রতিনিধি এবং উনি এই এলাকারই, উনি সিটি কর্পোরেশনের ভোটার, উনি তো স্বাভাবিক ভোট দিতেই পারেন। ওই সুবাদে আজকে ওনার সাথে আমাদের ভোট কেন্দ্রে দেখা হয়েছে এবং আমরা আসলে ওনার সাথে কথাও বলেছি। না, সেটি আরিফুর রহমান মজুমদার, আপনি একজন গণমাধ্যম কর্মী হিসাবে যেটি দেখেছেন সেটি তো বলবেনই, কিন্তু কিছু দেখা থাকে যেটি আমরা অনেক সময় চোখে দেখি না, অদৃশ্যমান, কিন্তু তার প্রভাব আমরা লক্ষ্য করি। এই জায়গা থেকে যেটি আপনার কাছ থেকে শুনতে চাইবো, যে এরকম অভিযোগ আছে গণমাধ্যমে প্রকাশিত কিংবা স্থানীয় মানুষের মধ্যে আলোচনা আছে যে স্থানীয় সম্মানিত সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার, তিনি একজন প্রার্থীকে দাঁড় করিয়েছেন আরেকজন প্রার্থীর বিরুদ্ধে। এই অভিযোগটির ব্যাপারে কি বলবেন আপনি? আসলে এটা আসলে আমি আগে শুনি নাই, এটা আজকে আমি আসলে আমাদের এই অনুষ্ঠান আমি শুনলাম। তবে এটা কিন্তু ওইভাবে এরকম কোনো প্রচারে আসলে শোনা যায় নাই মাঠে যে উনি কাউকে একজন প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন বা কিছু, এ ধরনের আসলে জানি নাই আমরা। অসংখ্য ধন্যবাদ। শুনবো আপনার কাছ থেকে কাজী শরীফুদ্দিন। নির্বাচন মানে অনেক ধরনের গেম কিংবা যোগসূত্র, সম্পর্ক, বিরোধিতা, এই ব্যাপারগুলো থাকবেই, কিন্তু সবগুলোই যাতে গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়, এটি ভোটারদের যেরকম প্রত্যাশা, দেশবাসীরও প্রত্যাশা। এই জায়গা থেকে একটু শুনবো, সাথে যেটি রনক ভাই যেটি অ্যাড করলেন তার আলোচনায়, সেই জায়গা থেকে ধার করে নিয়ে প্রশ্ন করছি যে কেউ যদি জেগে ঘুমায় তার ঘুম কিভাবে ভাঙাবে? থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড কোয়েশ্চেন। আমি প্রথমেই যে কথা বলেছিলাম যে ইলেকশন কন্ডাক্ট করা শুধুমাত্র ইলেকশন কমিশনারের কাজ নয়, এটা এক সুষ্ঠু রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি আমাদের আইন প্রণয়নকারী সংস্থার একজন অনারেবল পার্লামেন্ট মেম্বার যদি উনি ভুল করে থাকেন, উনিও ভুলের ঊর্ধ্বে নয়, উনি আইনের ঊর্ধ্বে নয়, সেজন্যই কিন্তু ওনার একটা নির্দিষ্ট দল আছে, ওনার যে সিনিয়র কর্তৃপক্ষতা আছেন সেটাই দেখবেন। আর ভোট দেওয়ার ব্যাপারটা, চিফ ইলেকশন কমিশনার যদি আপনি হন, ইউ হ্যাভ অল দ্য রাইট টু এস্টাবলিশ ইউর সেলফ ওপিনিয়ন। দ্যাটস ওয়াই ইলেকশন কমিশনার যিনি হন, উনিও কিন্তু ভোটের দিন গিয়ে একজনকে ভোট দিয়ে আসছেন, কিন্তু বলছেন না যে উনি কাউকে ভোট দিচ্ছেন, যেহেতু উনি একটা নিরপেক্ষ দায়িত্ব, রেফারির দায়িত্ব পালন করছেন। তা আমাদের যে পার্লামেন্ট মেম্বার মহোদয় ওখানে আসেন, উনি ওখানে থাকতেই পারেন, বাট যদি ওখানে প্রভাবিত করার জন্য, এখন ডিজিটাল যুগ, এখানে ঢাকা বসে বা বিশ্বের যে কোনো জায়গা বসে কিন্তু অনলাইনে ডিজিটালের মাধ্যমে, আধুনিক সিস্টেমের মাধ্যমে প্রভাবিত করা যায়। তা উনি ওখানে অনলাইনে যদি থাকা ওনার নিষেধ থাকে, বাট এটার সঙ্গে একটা রুলস আছে যেটা দ্য স্পিরিট অফ দ্য লস, সেকেন্ড এডিশন বইয়ের ওখানে সর্বত 81 পেজে স্পেশালি ওখানে মেনশন করা আছে যে আইন প্রণয়নকারী সংস্থার কর্তৃপক্ষ নিজের আইন যদি ভঙ্গ করেন, তাকে অন্যান্য সাধারণ জনগণ থেকে কিন্তু বেশি পানিশমেন্ট ভোগ করতে হবে, কারণ উনি জেনে ভুল করছেন।
তা আমার এখানে দৃঢ় বিশ্বাস যে উনি একজন মাননীয় সংসদ সদস্য, উনি জেনে শুনে এই ভুলটা করবেন না। কাজী শরীফুদ্দিন, আমি আপনার কাছ থেকে অনুমতি নিই আর একটি ছোট্ট প্রশ্ন আপনার কাছে করতে চাই। সেটি তার মানে যে ভুলের মাত্রা বা প্রকারণ নিয়ে আলোচনা করছি সেটি কি বস্তুনিষ্ঠ ভুল কিনা? সরি, আমি বলছি যে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি কিংবা স্থানীয় সংসদ সদস্যের যে আচরণের যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আপনি মন্তব্য করছেন কিংবা নানা আঙ্গিকে আইনের সূত্র প্রয়োগ করে আপনি বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছেন বা বিচার বিশ্লেষণ করছেন। এখানে তিনি যে ভুলটি অথবা আইনটি যে মানলেন না, এটাকে কোন ধরনের ভুল হিসাবে আমরা এটাকে কাউন্ট করতে পারি? এটা কি বস্তুনিষ্ঠ ভুল, মানে জেনে শুনে তিনি এটি করলেন, বা কৌশলগতভাবে তিনি মানে এটাকে এড়িয়ে গিয়ে তিনি যদি কিছু করতে চাইতেন সেটি অন্যভাবেও করা যেত, মানে সব কিছু মিলে এই ভুলের ধরনটা কোন ধরনের মধ্যে পড়বে? It is a very important and very good question. But এখন আমার ইলেকশন কমিশনাররা যে কথা বলছেন তাদের দৃষ্টিতে ভুল। আবার কোন মন্ত্রী বলছেন যে ইলেকশন কমিশনার কি তার নির্বাচন এলাকা জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারে? একজন মন্ত্রী, উনি সচেতন, জ্ঞানী, এই ব্যাপারে জ্ঞান রাখেন। উনি এক কথা বলছেন, আবার ইলেকশন কমিশনার এক কথা বলছেন। তা আমি যেহেতু এই পলিটিক্সের ভিতর নিয়ে আমি ডিল করি না, বাট ওই সম্বন্ধে আমার জ্ঞান কিছুটা সীমিত ডেফিনেটলি। এই কারণে উনি কোন ভুলটা করছেন এটা আমি বলতে পারবো না। বাট আমাদের সাধারণ জনগণ, আপনি যেটা বলছেন যে উনি ওখানে উপস্থিত থেকে হয়তো ভুল করেছেন, এটাও ইলেকশন কমিশনে আইনের কত ধরে ভুলটা করছেন এটা তাদের বিবেচ্য বিষয়। বাট আমার দৃঢ় বিশ্বাস যে আপনি একজন সচেতন লোক, আপনি একজন চৌকস উপস্থাপক, আপনি একটা কোশ্চেন আমাকে যেটা করবেন এইটার কাউন্টার কোশ্চেন বা পাল্টা কোশ্চেন আমার কাজী রনক স্যারের কাছ থেকে একই কোশ্চেন আসবে না। ঠিক সেম জিনিস উনি হচ্ছেন ওখানে একজন পার্লামেন্ট মেম্বার, ওনার নিজস্ব লোক ওখানে অবশ্যই আছে। আমি চাই যে ওনার লোক দিয়ে উনি কখনো বিতর্ক বা বিতর্কিত না করেন। এটা যেহেতু আমার জানার বাইরে, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ কাজী শরীফুদ্দিন। আবার শুনবো আপনার কাছ থেকে আমরা আরিফুর রহমান মজুমদার। একেবারে ছোট্ট করে শুনতে চাই, নির্বাচনের পরে যারা ভোটার কিংবা স্থানীয় মানুষ যারা, তাদের মন্তব্য কেমন ছিল? কারোর সাথে কথা হয়েছে? নিশ্চয়ই অনেকের সাথে আপনাদের কথা হয়েছে, বা গণমাধ্যম কর্মীরাও নিশ্চয়ই আপনারা আলোচনা করেছেন। খুব ছোট্ট করে যদি আমাদেরকে একটু জানান। আনমিউট করতে হবে মজুমদার ভাই, আনমিউট করে বলতে হবে। জি, নির্বাচন নিয়ে সাধারণ মানুষ খুব সন্তোষ প্রকাশ করেছে। যে আসলে কেউ আসলে আশা করে নাই যে কিছু ঘটনা তো ঘটতে পারে, আসলে অনাকাঙ্ক্ষিত বা কোনো ঘটনা ছাড়া কুমিল্লা মতো একটি জায়গায় এত সুন্দর একটি নির্বাচন হয়ে গেল। এটা নিয়ে আসলে সাধারণ মানুষ খুব আনন্দিত এবং খুব গর্বিত বোধ করলো যে নির্বাচন কমিশনারের যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট তারা রক্ষা করেছেন। এবং কুমিল্লার যে প্রশাসন, জেলা প্রশাসন, নির্বাচন কমিশনার এবং পুলিশ প্রশাসন, এরা যেভাবে নিরাপত্তার চাদরে কুমিল্লাকে কুমিল্লা সিটিকে এত সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন, আসলে মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশনার সবাইকে আসলে ধন্যবাদ। আমি অনেকের সাথে কথা বলেছি। জি, সবাইকে, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয় জনগণ। অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, এই আলোচনাটি আপনার কাছ থেকে শুনতে চাইব খুব নির্দিষ্ট আকারে। সেটি হচ্ছে পরাজিত প্রার্থী জনাব মনিরুল হক সাক্ষ্য, তিনি বলেছেন আইনিভাবে তিনি বিষয়টি লড়াই করবেন। প্রশ্নটি হলো যে আইনি লড়াই করলে কতটা সুবিধা করতে পারবেন, এইরকম একটি জায়গা থেকে প্রশ্নটি রাখছি আপনার কাছে। দেখুন, আইনের যে আশ্রয় তিনি নেবেন এটি প্রকাশ করে তিনি এক ধরনের গুড সিটিজেন বিহেভিয়ার প্রদর্শন করছেন। এই জন্য অবশ্যই তাকে আমরা সাধুবাদ জানাবো, কারণ আইন নিজের হাতে তুলে নেওয়ার বদলে আইনের আশ্রয় নেওয়ার যে আপনার দৃষ্টান্তটি তিনি হাজির করলেন, এটি সাধুবাদ দেওয়ার মতো একটা বিষয়। একইভাবে যে বিষয়টা আমরা আলোচনায় এড়িয়ে গেছি, জনাব বাহার সাহেব তিনিও কিন্তু বিক্ষুব্ধ হয়ে আদালতের আশ্রয় নিয়েছেন। সুতরাং তিনিও এক অর্থে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন এবং এটির মীমাংসা ওই সময়ের মধ্যে না হওয়ায় তিনি শেষ অবধি নির্বাচন কমিশনের যে নির্দেশনা সেটি উপেক্ষা করেছেন।
বা করার একটা বাতাবরণ দিয়েছেন, আইনি বাতাবরণ। সেটাও কিন্তু ভুলে গেলে আমাদের চলবে না। তবে যাই হোক, মান্যতা নজির যদি তিনি তৈরি করতে পারতেন তাহলে এটা দেশবাসীর কাছে তার যে ভাবমূর্তি সেটা উজ্জ্বল হতো, এতে কোনো সন্দেহ নেই। আর এখানটায় যে বিষয়টা কমিশন আপনারা যদি অভিযোগ পায় সেটা তারা তাদের মতো করে খতিয়ে দেখবার চেষ্টা করবে, করা উচিত। কারণ হচ্ছে এই যে ইভিএম এর ব্যবহার করে প্রথমবারের মতো এই কমিশন এই নির্বাচন ইন্তজামটি করেছে, সুতরাং তারা অভিযোগ নিষ্পত্তির যে প্রক্রিয়া সেটা নিয়েও সংস্কার নিয়ে আসতে পারে। লং রান ফেলে দিয়ে আসলে আর যাই হোক ফ্রাস্ট্রেশন বাড়বে, অন্য কিছু নয়। অসংখ্য ধন্যবাদ। কাজী শরীফুদ্দিন, একেবারে এক লাইনে শুনতে চাই, শেষ লাইনটি শুনতে চাই আপনার কাছ থেকে। কাজী শরীফুদ্দিন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আজ জি, শিওর শুনতে পাচ্ছি। আজ দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে একটা সার্থক নির্বাচন হয়েছে আমার দৃষ্টিতে, আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। নির্বাচনটি সার্থক হয়েছে যেমনটি বলছিলেন কাজী শরীফুদ্দিন। রওনক ভাই, এক লাইনে বিরতি। হ্যাঁ, আমি বলবো যে এটা একটা ভালো, এই নির্বাচন কমিশনের জন্য একটা শুভ সূচনা। এটা যদি তারা কন্টিনিউ করতে পারেন এবং এই ধারাটাকে যদি তারা অব্যাহত রাখতে পারেন তাহলে দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে। আস্থা ফিরে আসবে, আস্থা ফিরে আসবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিরতি নিব, তার আগে জানিয়ে দেই বিরতির পরে স্বপ্নের পদ্মা সেতু সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই আলোচনায় কাজী রওনক হোসেন আপনি আমাদের সাথে থাকবেন এবং বিরতিতে যাওয়ার আগে অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কালিমুল্লাহ, অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফুদ্দিন এবং মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিটল টাটা বাংলা টক অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। রবি থেকে বৃহস্পতি নানা বিষয় যে অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তার সাথে কি আল জাজিরার এই তথ্যচিত্র একই সূত্র গাঁথা কিনা দিয়ে তারা তাদের থিমকে কার্যকরী করতে চায়। এটা সিনেমাটিক প্রেজেন্টেশন, ম্যানিপুলেটেড ছবি। দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, এটা তো মরা মাথার প্রশ্ন। পক্ষে বিপক্ষের কথা আছে, তবে এটা একটা বার্তা দেওয়া। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। যে টেকা নিলেও কিন্তু আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা, মাস্ক পরার যে ব্যবস্থাপনা আমরা বলে আসছি প্রথম থেকে, মাস্ক অবশ্যই করতে হবে। স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিটল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠান। প্রবাসীদের জন্য একজাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে। হ্যাঁ, বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতে হবে আমাদের ইটালিতেও। যারা বাংলাদেশ থেকে আসতে চায়, কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয়, আমরা তার কাছে ছুটে গেছি। আপনার মতো সবারই মনের একই ধরনের এর কারণ কি এবং এর উত্তরণের উপায় কি? অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে, অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশি বুলন্দিত করা যায়। কমিউনিটি ইজ ডিভাইডেড ইন সো মেনি ওয়ে। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের কি করণীয়? 12 থেকে 15টি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2টায়। প্রবাসীদের বিভিন্ন সংকট, সমস্যা এবং সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা। প্রবাসীদের সহযোগিতায় ঋণ দেওয়া, আমাদের কোর ব্যাংকিং সলিউশনের কাজ শুরু করেছি। শ্রম বাজার এবং জনশক্তি রপ্তানিকারকদের ভাবনা। যেমন সম্ভাবনা আছে আমরা ভয় পাচ্ছি। যেখানে কর্মীর সমস্যা দেখা দিয়েছিল সেখানেই কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমইটি তাদের পাশে থেকেছে। সেবা দিতে হবে, প্রাইস কমাতে হবে। বিমানকে একটি কর্তৃত্বের অধীনে নিয়ে আসতে হবে। প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত 10টায়। ফোনুলাইন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা, যারা আল্লাহর প্রতি মানুষদেরকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি তো আত্মসমর্পণকারী, তার কথার চেয়ে উৎকৃষ্ট কথা আর কার হতে পারে? শুক্রবার দিন জুমার নামাজ পড়ার সাথে সাথে মেয়েরা কি করতে পারবে বাসায়? যদি মেয়েদের জন্য মসজিদে ভালো ব্যবস্থাপনা থাকে, পর্দা সহকারে মেয়েরা মসজিদে গিয়ে জুমার নামাজ পড়বেন। 3 ভাবে আমরা ইবাদত করতে পারি, একটু হচ্ছে দাঁড়িয়ে, একটি বসে,
আরেকটা হচ্ছে শুয়ে শুয়ে করা যায়। নামাজ পড়ো, সেজদা আদায় করো, সেজদা দেওয়া মাত্রই তোমরা আমি আল্লাহর একদম সবচেয়ে কাছে চলে গেলে। পাপ কাজ থেকে সবর করা, অর্থাৎ আমি যদি কোনো পাপে লিপ্ত থাকি বা আমার যদি কোনো ফোনুলাইভ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন শনিবার বিকেল 5টায় শুধুমাত্র বাংলা টিভিতে। প্রমিসেস জানতে চাই মাদক ও তা দ্বারা সৃষ্ট অনিষ্টগুলো সম্পর্কে আসলে আমাদের সকলেরই কম বেশি জানা রয়েছে। ফরেনসিকের যে অ্যাপ্লিকেশনটা কিন্তু বাংলাদেশে একটু কম। আমরা যে নতুন মাদকের প্রভাব নিয়ে কথা বলছি, কিভাবে দেখছেন আপনার পেশাগত অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। ডিওবি যে মাদকটা সম্পর্কে আসলে আমরা এর আগে জানতাম না। আমাদের এনজাইটির যে বিষয়গুলো থাকে সেগুলো একটা সময় আমাদের অ্যাঙ্গারটাকে লিড করে। সন্তানের সাথে সারাদিন একবার হয়তো হ্যালো বলা হচ্ছে না, সিচুয়েশন আমাদেরকে বদলাতে হচ্ছে। মাদক দেখি মানুষ ব্যবহার করছে, যারা মানে সেই পরিবারগুলোকে দেখি, সেই মানুষ। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি শুক্রবার রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি নানা বিষয় অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তার সাথে কি আল জাজিরার এই তথ্যচিত্র একই সূত্র গাঁথা কিনা দিয়ে তারা তাদের থিমকে কার্যকরী করতে চায়। সেটা সিনেমাটিক প্রেজেন্টেশন, ম্যানিপুলেটেড ছবি। দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, এটা তো মরা মাছার প্রশ্ন। পক্ষে বিপক্ষের কথা আছে, তবে এটা একটা বার্তা দেওয়া। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। যে টেকা নিলেও কিন্তু আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা, মাস্ক পরার যে ব্যবস্থাপনা আমরা বলে আসছি প্রথম থেকে, মাস্ক অবশ্যই করতে হবে। স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠান। প্রবাসীদের জন্য এক্স্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে। হ্যাঁ, বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতে হবে আমাদের ইটালিতেও। যারা বাংলাদেশ থেকে আসতে চায়, কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয়, আমরা তার কাছে ছুটে গেছি। আপনার মতো সবারই মনের একই ধরনের এর কারণ কি এবং এর উত্তরণের উপায় কি। অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে, অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশি বুলন্দিত করা যায়। কমিউনিটি ইজ ডিভাইডেড ইন সো মেনি ওয়ে। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের কি করণীয়। 12 থেকে 15টি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2টায়। প্রবাসীদের বিভিন্ন সংকট, সমস্যা এবং সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা বাংলা টক অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। যেমনটি বলে রাখা যে বিরতির পরে স্বপ্নের পদ্মা সেতু সে বিষয়ে আলোচনা হবে। শুরু থেকে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনক হোসেন, এবং এই স্বপ্নের পদ্মা সেতুর এই বিষয়ে আলোচনা করার জন্য আরও দুজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আসুন তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। আছেন ইশরাত জাহান সোনালী, ভাইস চেয়ারম্যান ঝালকাঠি সদর উপজেলা, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন অ্যাডভোকেট আক্কাস শিকদার, সাধারণ সম্পাদক সুজন ঝালকাঠি শহর কমিটি। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। রনক ভাই, আপনার কাছে একটু শুনে আসি স্থানীয় পর্যায়ে তারা কতটা উপকৃত হবেন সেই জায়গা থেকে। সোনালী আপা, আপনার কাছে যদি শুরুতেই আসি যে আসলে আর মাত্র 9 দিন বাকি, নিশ্চয়ই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ হিসাবে আপনাদের যে খুশি এবং এই দিনকে বা পদ্মা সেতুর অভিষেক অনুষ্ঠান উদ্বোধনকে দিন আপনাদের যে প্রস্তুতি, অংশগ্রহণ, সেই জায়গাটি তো আছেই, সাথে অর্থনৈতিক মুক্তির একটি হাতিয়ার হিসাবে বা পায়রা হিসাবে দেখা হচ্ছে এই সেতুকে। সেই জায়গা থেকেও একটু শুনতে চাইবো আপনাদের। তবে শুরুতে এই দিনকে উদযাপনের জন্য আপনাদের প্রস্তুতি জায়গাটি একটু শুরুতেই শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে শুভরাত্রি। পদ্মা সেতু উদ্বোধনের আর মাত্র 9 দিন বাকি। আমরা জানি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন দেশ দিয়েছে, তারই কন্যা, সুযোগ্য কন্যা একটি পদ্মা সেতু দিয়েছে। এই দুটোই যেরকম গৌরবের এবং ইতিহাস, সারা বিশ্বকে যেরকম অল্প সময়ের 9 মাসের স্বাধীনতা যেরকম সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, সেরকম নিজস্ব অর্থায়নে
পদ্মা সেতুর মতো একটি সেতু করে এই দক্ষিণ অঞ্চলের প্রাণের দাবি সেটা পূরণ করেছে। এর জন্য মানুষ যেরকম একটি বছর অপেক্ষা করে একটি ঈদের জন্য, সেই ঈদের আমেজের জন্য আমরা মাত্র 9 দিন অপেক্ষা করতেছি। কারণ আপনারা জানেন দক্ষিণ অঞ্চলের মানুষ আমাদের অনেক দাবি দেওয়া যে পদ্মা সেতু হওয়ার পরে যে আমরা যেই সুযোগ সুবিধাটা পাবো, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পায়রা বন্দর চালু হয়েছে, সেখানে তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। আমরা যদি দেখি যে চিটাগাং কর্ণফুলী নদী থেকে একেবারে সমুদ্র সৈকত আমরা কুয়াকাটা যাবো, এর ভিতরে প্রত্যেকটা সেতু আমাদের বাস্তবায়ন ছিল, শুধু একটি মাত্র সেতু বাকি ছিল, সেটা হলো পদ্মা সেতু। অসংখ্য ধন্যবাদ সোনালী আপা। যে আবার আসবো আমি একটু আকাশ শিকদার, নিশ্চয়ই তিনি আসলে লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেল, আবার তিনি সংযুক্ত হলে আমরা শুনবো। কাজী রওনক ভাই যেটি বলছিলেন যে আমাদের স্থানীয় ভাইস চেয়ারম্যান ঝালকাঠি সদর উপজেলার তিনি ইসরাত জাহান সোনালী, যে আসলে এটি অপেক্ষা 9 দিনের অপেক্ষা, এরপরে আসলে সেই সেতু যেটি স্বপ্নের সেতু সেটি উদ্বোধন হবে, শুনতে চাই। হ্যাঁ, এটা তো কাউন্টডাউন হচ্ছে এবং সমস্ত মিডিয়া সবারই অধীর আগ্রহে অপেক্ষা করছে কোন দিন থেকে এটা সর্বসাধারণের জন্য খুলে যাবে এবং সবাই এটার সুফলটা ভোগ করবে। এটা খুবই আমাদের জন্য অনেক বড় গর্বের একটা ব্যাপার এই সেতুটা। এখানে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আছে যেটা নিয়ে তো বহুবার কথা হয়েছে, যেমন সময়ের ব্যাপারটা নিয়ে কথা হয়েছে, যেটা আরও অনেক আগে সে সবার কথা ছিল 2018। আবার মাঝখানে একটা করোনার সময়ও গেছে। করোনার সময়তে কাজ একদম বন্ধ ছিল তা না, কাজ হয়েছে, বাট তার গতি শ্লথ হয়েছে। আবার আপনার যেটা ব্যয়টাও একটা বড় ব্যাপার ছিল, যে শুরুতে যেই প্রাক্কলিত ব্যয় ছিল এস্টিমেটেড কস্ট সেটা 3 গুণ 4 গুণ আসলে 300-400 গুণ বেড়ে গেছিল। এগুলো সব আছে। আবার যে অনেকে বলে যে এই উদাহরণও তো আছে যে মেঘনা গোমতী সেতু যারা তৈরি করেছিল তারা 3 মাস আগে তৈরি শেষ করে উল্টো টাকা ফেরত দিয়ে গেছে। তার মানে এই দৃষ্টান্ত বা উদাহরণও আছে আমাদের। যেটা এবং পদ্মা সেতু যেটি ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আসলে 2% বেশি জিডিপিতে অবদান রাখবে এটি। সেটা নিশ্চয়ই রাখবে, কারণ হলো যে পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে একটা যোগসূত্র হবে। এটার সেতুটা চালু হবার পরে যা সুফল পাওয়া, সেটা তো নিঃসন্দেহে আমাদের উন্নয়নের ক্ষেত্রে, আমাদের জিডিপির ক্ষেত্রে, সব ক্ষেত্রেই একটা অত্যন্ত পজিটিভ দিক রাখবে, একটা পজিটিভ ভূমিকা রাখবে। অসংখ্য ধন্যবাদ কাজী রওনক হোসেন। ইসরাত জাহান সোনালী আপা, আসতে চাই আপনি যেভাবে আলোচনাটি করছিলেন তার সাথে মিলে রেখে আমি প্রশ্নটি করছি আপনাকে, যে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবনযাত্রার কোন কোন ক্ষেত্রগুলোতে পদ্মা সেতু আসলে ভূমিকা রাখতে পারে বলে আপনারা স্থানীয়ভাবে বিষয়টি লক্ষ্য করছেন বা আপনারা চিন্তা করছেন স্থানীয় পর্যায় থেকে? একটি হচ্ছে যেটা পদ্মা সেতুর পারে জানেন যে পদ্মা সেতু উদ্বোধনের পরে তার আশেপাশে কিন্তু আমাদের গার্মেন্টস শিল্প তৈরি হবে। কারণ আমরা জানি যে বাংলাদেশের এভিডেন্সের সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে গার্মেন্টস শ্রমিক থেকে, এবং গার্মেন্টস শ্রমিক গুলো ঢাকায় অবস্থান করার ফলে এখানে যখন পদ্মা সেতুটা উদ্বোধন হবে তখন হচ্ছে এই গার্মেন্টস শিল্পটা সহ বিভিন্ন কলকারখানা সেটা এই পদ্মার এপারে তৈরি হবে। এপারে তৈরি হওয়ার ফলে আমাদের দেখা যাবে যে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। তার পাশাপাশি তারা যে ঢাকায়, আমরা দেখি যে ঢাকায় একটি যানজটের কারণে একজন শ্রমিক তার কর্মের সময় সঠিক সময় যেতে পারে না, তার সাথে সাথে দেখি বাসা ভাড়া এবং জীবনযাত্রার আর ব্যয় যেটা হয় সেটা একজন 8 থেকে 10,000 টাকা শ্রমিকের পক্ষে সম্ভব না। তার পাশাপাশি দেখি যে এই যে ঢাকায় থাকার ফলে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়, অনেকের পরিবারে আর আয়ের তুলনায় ব্যয় বেশি দেখে তার পরিবারের সন্তানদের তাদেরকে বাড়িতে রেখে যায়। তার ফলে যে তাদেরকে যে সময়টা বা কষ্টটা হয় এটা অনেক অংশ এবং একটা সোনালী আপা একটা দূরত্ব তৈরি হয়, এবং এই স্থানীয় পর্যায়ে উৎপাদনের কি সম্ভাবনা আছে সেই জায়গাটা থেকে একটু শুনতে চাই। আচ্ছা, অবশ্যই আপনারা জানেন যে বরিশালে কিন্তু পেয়ারা খাত,
আমরা যেই পেয়ারাটা সেটা হচ্ছে আপনারা জানবেন যে থাইল্যান্ড খ্যাত আমাদের একটি ভাসমান পেয়ারা বাগান আছে, আমাদের আমরা শিল্প আছে। এই দুটো শিল্পের উপরে কিন্তু আমরা ভিত্তি করে কিন্তু আমরা হচ্ছে, তারপরে আমাদের বরিশালের ইলিশ আছে, চাঁদপুরের চেয়েও কিন্তু আমাদের বরিশালের ইলিশ আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা তাড়াতাড়ি সহজে বাজারজাত করতে পারবো এবং সময় বেঁচে যাবে এবং পচবে না। কারণ আমরা দেখছি যে একটি ট্রান্সপোর্টের অভাবে আমরা অনেক সময় রাস্তার পাশে অপেক্ষা করি, এবং যে কারণে আমাদের পদ্মার দুই পারে যে ফেরির যে যানজটটা থাকে, তখন কিন্তু আমাদের ট্রাকগুলো একদিন 2 দিন অপেক্ষা করে, তখন কিন্তু আমার পণ্যের সেই জায়গাটি তৈরি হবে না। এবং একেবারে এক লাইনে শুনতে চাইবো ইশরাত জাহান সোনালী, সেটি হচ্ছে আমরা যেটি গণমাধ্যমে শুনেছি বা গণমাধ্যমে পড়েছি, সেটি হচ্ছে জমির মূল্য বাড়তে শুরু করেছে। বিষয়টি সত্য কিনা? আচ্ছা, একটি কথা একটা বলবো যে হচ্ছে গড়মুখ মানুষের যে আপনারা দেখেছেন যে ফেরিতে যে ভিড়টা হয় এবং সেই কষ্ট লাঘব হবে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু জমির মূল্য বাড়ছে কিনা কম হয়ে যাবে। এবং স্পিড বোটেও কিন্তু অনেক সময় দেখা যায় যে নারীরা পার হতে পারে না, রাত্র হওয়ার ফলে যে যানজটটা হয়, দুই পারের যে ভোগান্তিটা হয়, সেই ভোগান্তিটা কিন্তু সেটিও কমে আসবে। কিন্তু জমির মূল্য বাড়ছে কিনা সোনালী আপা, জমির মূল্য বাড়ছে কিনা? আপনারা জানবেন যে জমির মূল্য তো অবশ্যই বাড়ছে। কারণ হচ্ছে আমরা দেখেন যে আমরা যদি জমি রেজিস্ট্রেশন করতে যাই, তখনও কিন্তু আমরা দেখি কি নালা, ডোবা এবং খাল। অসংখ্য ধন্যবাদ সোনালী আপা। আপনি যেমনটি বলছেন যে পদ্মা সেতুকে কেন্দ্র করে যদি জমির মূল্য বাড়ে, আমরা নিশ্চিত বলতে পারি জীবনের মূল্য বাড়বে। একেবারে এক লাইনে কাজী রওনক হোসেন। স্বপ্নের পদ্মা সেতু, এটা আসছে আমাদের বিশাল একটা গর্বের ব্যাপার এটা। তবে এটা নির্মাণ এবং মানে ব্যয় নিয়ে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি নানান ঘটনা ঘটেছে, যেটা নিয়ে আলোচনা হয়েছে বহুবার, আমি শুধু একটা জিনিসই শেষ কথা, সেটা হলো যে টোল এবং টোল ম্যানেজমেন্টটা যেন ঠিক থাকে। অসংখ্য ধন্যবাদ কাজী রওনক হোসেন, ইশরাত জাহান সোনালী, আপনাদের দুইজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য। নেট অসুবিধার কারণে আমরা কথা শুনতে পারিনি অ্যাডভোকেট আকাশ শিকদার, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। তিনিও চেষ্টা করেছেন, হয়তো শেষ পর্যন্ত পারেননি। প্রিয় দর্শক, আজকের মতো নিটল টাটা বাংলা টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি।